ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি কোন পর্যায়ে পৌঁছে গেছে, অল্প সময়ের মধ্যে কতটা উচ্চতায় পৌঁছে গেছে, রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছে, বাংলাদেশে কতটা ইম্পর্টেন্ট পার্সোনালিটি হয়ে উঠছে, অ্যাক্টর হয়ে উঠছেন, তার কিছু প্রমাণ দেখাবো আজকে। এবং কত সুন্দর কাজ করলে এবার দেখেন, চারদিকে এখনো অপরাজনীতি, এখনো ফেসিবাদী মানসিকতা, শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে দেওয়া হবে না, শিবিরের ক্রেডিটকে অস্বীকার করা, এগুলো নোংরা মানসিকতা। কিন্তু ঢাবি শিবির সভাপতি কত চমৎকার ভাবে সমাধান দিয়ে দিলেন। মানে ওরা যে আসলে জাতীয় নেতা, ওদের হাতে যে বাংলাদেশ নিরাপদ, এই শিবিরকেই যে বাংলাদেশে আগামী দিনের নেতা বানানো দরকার, সেটা আপনারা বুঝবেন যে কতটা পরিচ্ছন্ন, কতটা স্মার্ট রাজনীতি করছে। এখন প্রথমে যেটা বলতে চাই শিবির সভাপতির উচ্চতা সম্পর্কে। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন লোকের ফেসবুক পোস্ট নিয়ে সমস্ত মিডিয়া আলাদাভাবে রিপোর্ট করে। এটা রাজনীতিতে এরকম লোক খুব কম আছে। ধর্মীয় সেলিব্রিটিদের মধ্যে মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি ফেসবুকে যত পোস্ট দিয়েছে গত কয়েক বছরে, সবগুলো পোস্ট নিয়ে কোনো না কোনো গণমাধ্যম রিপোর্ট করেছে। এটা মিজানুর রহমান আজহারি একটা বড় অর্জন, যে তিনি নিজেই একটা মিডিয়া, অথবা তিনি নিজে একটা প্রতিষ্ঠান, যা লেখেন ফেসবুকে সেটাই রিপোর্ট, সেটাই বিশ্লেষণের বিষয়। কিন্তু রাজনীতিতে মিজানুর রহমান আজহারি তো আলাদা কোনো তাসির নেই, তিনি রাজনীতিবিদ নন। রাজনীতিতেও আছে এরকম দু একজন লোক, যে ফেসবুকে কিছু লিখলে সেটা নিয়ে আলাদাভাবে পত্রিকায় রিপোর্ট হয়। কিন্তু কোন মাত্রায় রিপোর্ট হয়? দু একজন নেতা আছে যে দুই একটা বিষয়ে মাঝে মাঝে রিপোর্ট হয় এরকম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ফেসবুকে পোস্ট দিলে সেটা এখন সমস্ত গণমাধ্যমের কাছে, ইলেকট্রনিক্স, প্রিন্ট, সমস্ত গণমাধ্যমের কাছে এখন সেটা একটা এজেন্ডা, সেটা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট, সেটা একটা বিশ্লেষণের বিষয়। এবং আমি দেখেছি কোন পর্যায়ে পৌঁছে গেছে শিবির সভাপতি। সাদিক কাইমের এক একটা সেন্টেন্স, এটা নিয়ে ভাব সম্প্রসারণ করা যায়, এর একটা দার্শনিক ভ্যালু রয়েছে। বিরাজনীতিকরণ ফেসিবাদের ভাষা, সাদিক কাইমের ডেলিভারি, এটা নিয়ে ভাব সম্প্রসারণ করা যেতে পারে, এটার একটা দার্শনিক ভ্যালু রয়েছে। এরকম আরো নানান কথা বলেছেন। মানে আসলে আপনি শিবিরের নেতৃত্বের কথা যদি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্বের যোগ্য হতে পারে না। আপনি একটু খেয়াল করে সাদিক কাইমের লেখা পড়বেন, এবং যতটুকু আলোচিত হয়েছে সাদিক কাইমকে নিয়ে, যে পরিমাণ রিপোর্ট, যে পরিমাণ বিশ্লেষণ, ওর ব্যক্তিগত অবদান, ওর ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, এটা সত্যি আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে গিয়েছে সাদিক কাইম। কি করেছে দেখেন এবার, কত সুন্দর কাজ। আন্দোলনে বিএনপি জামাত সহ অন্যদের ভূমিকা নিয়ে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস। সবাই যেখানে আন্দোলনে নিজের ভূমিকা প্রচারে ব্যস্ত, সবাই যেখানে অন্যের ভূমিকা হাঁটো করতে ব্যস্ত, আর শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে অন্যের স্বীকৃতি দিতে ব্যস্ত, সবাইকে ক্রেডিট দিতে ব্যস্ত, সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে ব্যস্ত। কতটা ইনক্লুসিভ প্লুরালিস্টিক রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি করছে, বুঝতে পারছেন? নানা আলোচনা সমালোচনার মধ্যে একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করে যাচ্ছেন দীর্ঘ 17 বছর পর প্রকাশ্য আসা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গার সভাপতি সাদিকে। এবং এক একটা পোস্টের এক একটা সেন্টেন্স, এক একটা দার্শনিক বক্তব্য। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে জুলাই বিপ্লবের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। দীর্ঘ 16 বছর ফেসিবাদী দুঃশাসন এবং কর্তৃত্ববাদী সরকারের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ ছিল ভিকটিম বা কি ছিল ওদিকে আমি যাচ্ছি না। জুলাই বিপ্লব ছিল সর্বস্তর সকল নিপীড়িতদের চূড়ান্ত সম্মিলিত বিক্ষোভ বিস্ফোরণ। এর মানে জামাত বা শিবির আলাদা কোনো ক্রেডিট দাবি করছেন না। এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদরা, খোদা প্রদত্ত জানকে কোরবানি করে। তারা সাম্য ও ইনসানিয়াত ভিত্তিক, এই শব্দ চয়নগুলো খেয়াল রাখেন, খোদা প্রদত্ত জান, ইনসানিয়াত ভিত্তিক, কত সুন্দর শব্দ চয়ন, কত উঁচু মাপের পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট টার্মিনোলজিগুলো খুব ভালোভাবে জানেন। আর নতুন নতুন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের অন্যতম কিরণক হতে চান এই সাদিক কাইমরা। এই জন্য নতুন নতুন অনেক টার্ম, সুন্দর সুন্দর টার্ম ব্যবহার করছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জিম্মাদারি আমাদের হাতে অর্পণ করে গেছেন। এই আন্দোলনের শহীদ আবু সাইদ শিবির নেতা। আবু সাইদকে
শিবির নেতা। আই রিপিট, আবু সাইদকে শিবির নেতা। রক্তের উপর দাঁড়ানো আন্দোলন, শহীদ মীর মুগ্ধের স্মৃতির উপর দাঁড়ানো আন্দোলন, যে রিক্সাওয়ালা ভাই ক্রমাগত দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহীদ হয়েছেন, তার কোরবানির উপর দাঁড়ানো আন্দোলন। সহস্রাধিক শহীদ আমাদের পথ দেখিয়েছেন এক নতুন মঞ্জিলে মকসুদ, বাংলাদেশ 2.0। দর্শক, একজন রিক্সাওয়ালার অবদান, কৃষক শ্রমিকদের অবদান নিয়ে ঢাবি শিবির সভাপতি কথা বলছেন, কতটা ইনক্লুসিভ। আর অন্য সবাই ব্যস্ত কি শিবিরের অবদান খাটো করতে। শিবির সভাপতি লেখেন, এই আন্দোলনে যেমন অবদান ছিল সমাজের উচ্চতলার মানুষের, আবার আন্দোলনে ভ্যানগার্ড ছিল সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর। ইংলিশ মিডিয়ামের টেক সেভি কিড থেকে শুরু করে কৌমি আলিয়া তালেবে এলেম, শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, সাভার থেকে শুরু করে বাংলার স্টালিনগ্রাদ হয়ে ওঠা যাত্রাবাড়ি। এই শব্দগুলো বুঝেন? বাংলার স্টালিনগ্রাদ যাত্রা, সেই রুশ বিপ্লব, আবার ফ্রেঞ্চ রেভলিউশনের নানান বিষয় টেনে এনে উদাহরণ দিচ্ছেন। কত চমৎকার লেখা, কি মেধাবী ছেলে। যাত্রাবাড়ি, শহর, নগর, গ্রাম, গ্রামান্তরে বিপ্লব ছিল আপনার আমার সবার। মানে কৌমি, আলিয়া, ইংলিশ মিডিয়াম সবার কৃতিত্ব দিচ্ছে, অথচ ইংলিশ মিডিয়ামের কৃতিত্ব নিয়ে কেউ কথা বলেছে? এর চাইতে ইনক্লুসিভ একজন রাজনীতিবিদ কিভাবে হতে পারে চিন্তা করেন। এই শিবিরের হাতে যদি দেশ যায়, এই শিবিরের হাতে যদি নেতৃত্ব যায় সমাজের, সমাজটা কত সুন্দরভাবে চলবে। সমাজে পতিতা যারা, তারাও যে তাদের অধিকার ফিরে পাবে, বেঁচে থাকার অধিকার, খাদ্যের অধিকার, তারা যে কারণে পতিতাবৃত্তি করে সেই কারণটা সমাধান করবে, সবার অধিকার নিয়ে কথা বলবে। পথশিশু, টোকাই, নেশাখোর সবাইকে রিপেট্রিয়েট করার চেষ্টা করবে, সবার প্রতি শিবিরের দরদ। ঢাকা বিশ্ববিদ্যালয় আঙিনা থেকে বিপ্লবের আওয়াজ ছড়িয়ে পড়েছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে। আওয়াজ রুদ্ধ প্রচেষ্টা রুখে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়। দেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান নিয়ে কিন্তু কেউ কথা বলছে না, কিন্তু শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিকই বলছেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে উঠেছিল গণমানুষের কণ্ঠস্বর। এই বিপ্লব ছিল শ্রমিক এবং দিনমজুরের, অথচ সবাই ছাত্রদেরকে সবার আগে রাখে, আর শ্রমিক দিনমজুরদেরকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করছেন দেখেছেন। আন্দোলন ছিল সাহসী সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মানে আমাদের কথাও বলছে, রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী ভাই বোনদেরকেও। নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসীরা রাস্তায় নেমে এসেছিল দেশ ও জাতির মুক্তির স্লোগান তুলে। যাদের কথা কেউ বলে না তাদের কথা শিবির বলে, যাদের পক্ষে কেউ নাই শিবির তাদের পক্ষেও আছে, যাদের অধিকার নিয়ে কেউ সিরিয়াস না শিবির তাদের অধিকারের পক্ষে সিরিয়াস। সবাইকে উদ্দেশ্য করে তিনি লেখেন, যারা আমাদের পছন্দ করেন। দেখেন, এই সেন্টেন্সটা নিয়েও আলাদা থিসিস করা যায়। এই প্যারাটা নিয়ে কি লিখেছেন, যারা আমাদের পছন্দ করেন, অপছন্দ করেন, ঘৃণা করেন, যারা আমার সংগঠন ছাত্র শিবিরকে ভালোবাসেন, অবজ্ঞা করেন, ঘৃণা করেন, কার্যত সবার অবদানেই আমরা পেয়েছি। ওই যে নজরুল বা বিভিন্ন বড় বড় সাহিত্যিক দার্শনিক বলতো না যে আমার ঘর ভাঙিয়াছে যে আমি বাঁধি তার ঘর, ওই সমপর্যায়ে দার্শনিক বক্তব্য দিলেন ঢাবি শিবির সভাপতি, যে আমাকে ঘৃণা করেন, অবজ্ঞা করেন, না আপনারও অবদান আছে ভাই। আপনি আমারটা অস্বীকার করেন, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, এখনো আমার রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে না আপনি বলছেন, কিন্তু না, আই অ্যাপ্রিসিয়েট ইউর কন্ট্রিবিউশন, এভাবেই কিন্তু বলছেন। ৩৬ জুলাইয়ের মহাবিজয়, ফতেহ মক্কা, ফতেহ বাংলা, ফতেহ কুস্তুনতুনিয়ার সিলসিলা ধরে আমরা পেয়েছি ফতেহ গণভবন। সেদিন গণভবন সত্যি গণের ভবনে পরিণত হয়। এই যে শব্দ চয়নগুলো, ইসলামের প্রকৃত সৌন্দর্য এবং বাঙালি ইসলাম, যার সাথে মৌলিক ইসলামের পার্থক্য নেই, বাঙালি কালচার, এগুলো কম্বিনেশন করে জনগণের পালস বোঝে যে শিবির রাজনীতি করছে বা করবে, তার প্রমাণ হচ্ছে এই শব্দগুলো ব্যবহার করা। একদিকে ফতে মক্কা, আর একদিকে ফতে বাংলা, ফতে কুস্তুনতুনিয়া। ওসমানী সাম্রাজ্যের একটা অবদান আমাদের বাঙালি মুসলমানদের মাইন্ডসেট আছে, সেটাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করছেন। মৌলিক ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি না হলেই সেটা অ্যাপ্রিসিয়েট করছেন। কত সুন্দর ভারসাম্যপূর্ণ ইসলাম রাজনীতি। প্রতিটি ইনসান রাস্তায় নেমে এসেছিল আমার ভাই মরলো কেন, সাওয়ালের জবাব চাইতে। এই প্রশ্নের প্রতি উত্তর যখন আমাদের উপর হায়নার মতো হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে, তখন আমাদের শহীদরা দাঁড়িয়ে গেছেন লড়াইয়ের ভ্যানগার্ড হিসাবে। এই আন্দোলনের সমস্ত কৃতিত্ব আমাদের শহীদ ও হাত বা হারানো সহ নানাভাবে আহত ভাই বোনের, যাদের বুলেটের গুলি কিংবা জুলুম কোনো কিছুতেই দমিয়ে রাখতে পারেনি।
তারা একজন শহীদ হওয়ার পরে আরেকজন দাঁড়িয়ে গেছেন দুঃশাসন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে। শত জুলুম এবং স্লো পয়জনের মুখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দেখেন খালেদা জিয়া কতটা অ্যাপ্রিসিয়েট করেন স্লো পয়জনে বেগম খালেদা জিয়া, তার দল এবং বিএনপি নির্বাচনে না যাওয়া, জামায়াত ইসলামী সহ 1.5 যুগ ধরে তিরে তিরে ইনকিলাবের জমিন চাষ করা মজলুম সকল বিরোধী দল, ইলিয়াস আলী, মাইকেল চাকমা, ব্যারিস্টার আরমান, জেনারেল আজমি থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল, ফাঁসি, গুম, ক্রসফায়ারে হারিয়ে যাওয়া আমাদের সকল সিপাহ সালার ও সহযোদ্ধারা শাপলা শাহবাগ দ্বন্দ্বকে পাশে রেখে শহরে মধ্যবিত্ত জনগোষ্ঠীর সমর্থন, ভাইদের হেফাজতে ঢাল হিসেবে বোনদের বুন ইয়াসনুম মারসুস তথা আরবি ওই কোরআনে আয়াতটার একটা অংশ লিখেছেন, তথা শিশের আলা প্রাচীর হিসেবে দাঁড়িয়ে যাওয়া, ফ্যাসিবাদের সাম্প্রদায়িক রাজনীতি সর্বপ্রকার ব্ল্যাকমেইল উপেক্ষা করে পাহাড় সমতলে ধর্মীয় নৃতাত্ত্বিক সংখ্যা লঘুদের সহযোদ্ধা হয়ে ওঠা, মাদ্রাসার তালেব ইলম এবং আলেম ওলামার অকাতরে জান মাল কোরবানি এবং ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে ইনকিলাবের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আয়নাঘর পর্যন্ত, সাপ্পা থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন পর্যন্ত, শেয়ার বাজারে নিঃস্ব মজলুম পরিবার থেকে শুরু করে সাংবাদিক সাগরণী সন্তোষ মেঘ পর্যন্ত 16 বছরে ফেসিবাদ দুঃশাসন ছিল জুলাই ইনকিলাবের জ্বালানি। আর শহীদরা ছিলেন সীমাহীন উজ্জ্বল স্ফুলিঙ্গ। শহীদ গাজীর স্বাধীন বাংলাদেশে আমরা যারা জিন্দা আছি তাদের স্বপ্ন এক সুদীর্ঘ পথ। আমাদের শহীদদের স্বপ্ন পূরণের জন্য একটি সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা কামিয়াব না হলে বিফল হয়ে যাবে 47, 71, 24-এর সকল শহীদের রক্ত। আমাদের দৃষ্টিশক্তি হারানো ভাইদের দৃষ্টিশক্তি কোরবানি বিফলে চলে যাবে যদি আমরা বৈষম্যহীন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে না পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শহীদদের প্রত্যেকের শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন, তাদের রক্তের হক আদায় করে আমাদের একটি সুখী, সমৃদ্ধ, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার তৌফিক দিন, আমিন। এই যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে আমি থিসিস করলে 500 পৃষ্ঠার থিসিস করা যায়। বাংলাদেশের রাজনীতির সব সমস্যার সমাধান এই সাদিক কাইমের বক্তব্যে আমি পেয়েছি। অতএব সাদিক কাইম এখন বাংলাদেশে আইকনিক ফিগার, অনন্য উচ্চতায়, আকাশচুম্বী উচ্চতায় পৌঁছে গেছে। দিস ইজ মাই অ্যানালাইসিস।